হ্যালো এভরিওয়ান, নর্থ বেঙ্গল বিদ্যায় তোমাদের স্বাগত। আজকে আমরা তোমাদের যারা মাইনর বা ডিএসসিতে প্রথম সেমিস্টারে বাংলা বিষয় নিয়েছো তার একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আমরা আলোচনা করব। তোমাদের যে সিলেবাসে প্রথম ইউনিট রয়েছে বা প্রথম পর্যায়ে রয়েছে, এখানে তোমাদের পড়তে হবে বাংলার গদ্য ও প্রবন্ধের ইতিহাস। তাহলে আমরা এখানে পড়ব বাংলার সাহিত্য সংস্কৃতে কীভাবে আধুনিক যুগের সূচনা ঘটে এবং গদ্যের যে একটা ক্রমবিকাশের রয়েছে এটার সম্বন্ধে আজকে আমরা এই ক্লাসে আলোচনা করব। তোমরা এই ক্লাসটা মন দিয়ে করলে এই ইউনিট থেকে সমস্ত বিষয় পরিষ্কার বুঝে বুঝে উঠতে পারবে। চলো আমাদের আলোচনা শুরু করা যাক। তাহলে আমাদের যে বাংলার গদ্যের প্রারম্ভিক প্রেক্ষাপট কী কারণে ঘটলো, মানে আমাদের বাংলায় গদ্যের আলোচনা বা গদ্যের উদ্ভব কীভাবে ঘটলো। দেখো, আমাদের বাংলায় এই গদ্যের উৎপত্তির পিছনে বিভিন্ন কারণ রয়েছে। যেমন আমাদের রয়েছে একটি ইউরোপীয় প্রভাব। 1800 খ্রিস্টাব্দে আমাদের যখন ভারত পরাধীন ছিল, তখন আমাদের প্রাতিষ্ঠানিক চর্চা ও পাশ্চাত্য যে শিক্ষা সংস্কৃতি ছিল এর সঙ্গে আমাদের কি ঘটে, এর ফলে আমাদের আধুনিক শিক্ষার সূচনা ঘটে। তারপর আমাদের ছিল প্রাথমিক পরিচয়। প্রাথমিকভাবে আমাদের কি করে, প্রাথমিক আমাদের ব্যাকরণ চর্চা, আইন, দলিল এবং ধর্মীয় অনুবাদের প্রয়োজনে আমাদের গদ্যের প্রাথমিক বিকাশ ঘটে। তারপর আমাদের আছে সমকালীন পত্রপত্রিকা। দেখো, সংবাদপত্র ও সমকালীন পত্রপত্রিকার মাধ্যমে আমাদের কি ভাবচর্চা ও সমাজ সংস্কারের গদ্য মাধ্যমে প্রস্তুত হয়। তাহলে এই তিনটি কারণে আমাদের বাংলায় গদ্যের সূচনা ঘটে। আর তোমরা যদি আমাদের কাছে অনলাইনে অ্যাডমিশন নিতে চাও, এই নাম্বারটি কন্ট্যাক্ট করে তোমরা যুক্ত হতে পারো। এখন অলরেডি অনেক স্টুডেন্ট কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে অনলাইনে ক্লাস করছে এবং বিভিন্ন নোটস ম্যাটেরিয়াল তাদের প্রোভাইড করানো হচ্ছে। চলো তাহলে আমরা প্রথমে দেখব যে আমাদের আছে ফোর্ট উইলিয়াম কলেজ। লর্ড ওয়েলেসলি আমলে 1800 খ্রিস্টাব্দে যে পাশ্চাত্য ইংরেজ কর্মচারীরা ছিল তাদের আমাদের ভারতের যে আদব কায়দা বা সংস্কৃতি ও বিশেষ করে ভাষার যাতে তারা বুঝতে পারে, তার জন্য উইলিয়াম কেরি কী করেন, একটি কলকাতায় প্রতিষ্ঠান স্থাপন করে যার নাম ছিল ফোর্ট উইলিয়াম কলেজ। তাহলে এটা কেন গড়ে ওঠে, আমাদের ব্রিটিশদের যে কর্মচারী ছিল তাদের বাংলা ভাষা শিক্ষার উদ্দেশ্যে কলকাতায় এটা লালবাজারে গড়ে ওঠে। তো এখানে কি করা হতো, এখানে বিভিন্ন আমাদের কি বাংলার যে বিভিন্ন আদব কায়দা এবং ভাষা সংস্কৃতি নিয়ে আলোচনা করা হতো। তো উইলিয়াম কেরি বাংলা ও সংস্কৃত বিভাগের প্রধান হিসেবে এখানে পাঠ্যপুস্তক রচনার উদ্যোগ নেন। এছাড়াও বিভিন্ন পণ্ডিত ও মুন্সিগণ এর সঙ্গে যুক্ত ছিলেন। রামরাম বসু, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, চণ্ডীচরণ মুন্সি প্রমুখ পণ্ডিত গদ্যগ্রন্থ রচনা করে বাংলার গদ্যের ভিত্তি তৈরি করে। তাহলে 1800 খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজের মধ্যে দিয়ে আমাদের বাংলার গদ্যের সূচনা ঘটে। তারপর আসলেন আমাদের সমাজ সংস্কারক রাজা রামমোহন রায়। তিনি কি করলেন, তিনি বিচারমূলক গদ্যরীতির সূচনা করলেন। মানে তিনি বাংলায় প্রথম যুক্তিভিত্তিক বিচারমূলক ও বিতর্কধর্মী প্রাবন্ধিক গদ্যরীতি প্রবর্তন করেন। মানে তিনি যুক্তি ও বিচার ক্ষমতা ও বিতর্ক দিয়ে আমাদের বাংলার গদ্যকে সমৃদ্ধ করে। তার একটি বিখ্যাত অনুবাদ গদ্য রয়েছে, যেমন বেদান্ত গ্রন্থ, যেটি 1815 খ্রিস্টাব্দে, এবং বেদান্তসা রচনার মাধ্যমে আমাদের কি করে সংস্কৃত নির্ভর গভীর গদ্যের সূচনা ঘটান। এছাড়াও যদি রামমোহন রায়ের আমরা অন্যান্য অবদান দেখি, তিনি কি করেন, আমাদের সতীদাহ প্রথা রোধ করেন এবং সামাজিক অধিকার রক্ষায় সমরণ বিষয়ক প্রবন্ধ ও নিবন্ধ সংবাদ রচনা করেন। আমাদের রক্ষণশীল সমাজে যে সতীদাহ প্রথা দূর করার জন্য তিনি বিভিন্ন পুস্তক প্রকাশ করেন। এর মধ্যে একটি ছিল সমরণ বিষয় প্রবন্ধ ও নিবন্ধ সংবাদ। এর দ্বারা কি এখানে কি করেন, তিনি প্রাচীন মনুষ্য সংস্কৃতি থেকে উদ্ধৃতি তুলে এই প্রবন্ধের মাধ্যমে আমাদের সমাজকে এই সতীদাহ প্রথার বিরুদ্ধে সচেতন করেন। এছাড়াও তিনি আমাদের ব্যাকরণ ও পত্রবিদ্যা রচনা করেন। তিনি গৌড়ী ব্যাকরণ এবং সংবাদ কৌমুদী প্রকাশের মাধ্যমে গদ্যকে সার্বজনীন করে তোলেন। তারপর আছে আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কি করেন, তিনি বাংলার গদ্যের জনক। তিনি গদ্যকে জটিলতা মুক্ত করে সুশৃঙ্খল সুসময় ও সরল ভাষায় পরিণত করেন। বিষয়টা হলো, ফোর্ট উইলিয়াম কলেজ বা রাজা রামমোহন রায় যে ভাষাটা ব্যবহার করতো না, সেটা ছিল অনেক জটিল, এবং এটা থেকে মুক্তি করে কে করান, আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই জটিলতা থেকে মুক্তি করে বাংলার গদ্যকে একটি সুশৃঙ্খল রূপ দেয় এবং সুষমাময় ও সরল করে তোলে, আমাদের সবার ব্যবহারের উপযোগী করে তোলে। এছাড়াও জ্যোতিচিহ্নের সুষ্ঠু ব্যবহার হয়। আমাদের জ্যোতিচিহ্ন মানে আমাদের যে বাংলা কমা, সেমিকোলন, পূর্ণচ্ছেদক এর সঠিক প্রয়োগ ঘটিয়ে তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর গদ্যকে পঠনযোগ্য করেন। তাহলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যদি অবদান দেখি, তাহলে গদ্যের ক্ষেত্রে তিনি কি করেন, বাংলার গদ্যের ভাষাকে জটিলতা মুক্ত করে সুশৃঙ্খল করেন এবং সরল করেন। এর পাশাপাশি বিভিন্ন জ্যোতিচিহ্ন যেমন বাংলা কমা, সেমিকোলন, পূর্ণচ্ছেদের সঠিক ব্যবহার ঘটে গদ্যকে পাঠযোগ্য করে তোলেন। তাহলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লেখা কয়টি বিখ্যাত গদ্য কী হবে, বেতাল পঞ্চবিংশতি, শকুন্তলাম, সীতার বনবাস,
এসব গ্রন্থে তিনি আমাদের সহজ সরল ভাষায় কী করেন, বাংলার গদ্যের সূচনা করেন। আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এছাড়াও যদি আমরা দেখি, তিনি শিক্ষার ক্ষেত্রে বর্ণ পরিচয় রচনা করেন এবং সমাজচিন্তা তিনি করেন, বিধবা বিবাহ বিষয় প্রস্তাব প্রভৃতি গ্রন্থের স্পষ্টা করেন। তারপর রয়েছে আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন একজন আমাদের মননশীল প্রবন্ধক ও সাহিত্যক। বাংলা গদ্যে তিনি গভীর চিন্তাশক্তি, জ্ঞান ও বুদ্ধিমত্তার সংযোগ ঘটান। তার রচনা যেমন কমলাকান্তের দপ্তর, বিজ্ঞান রহস্য ও লোক রহস্য গ্রন্থে অন্যান্য গদ্যরীতির পরিচয় মেলে। এছাড়াও তিনি কি বঙ্গদর্শন ও গদ্যের সাবলীলতা ও সরলতার উপর কাজ করেন। তিনি 1872 সালে আমাদের বঙ্গদর্শন পত্রিকা সম্পাদনের মাধ্যমে এই পত্রিকা তিনি বাংলা সাহিত্য ও প্রাবন্ধিক গদ্যকে পরিণত করে এবং সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে সক্ষম হন। প্রমোদ চৌধুরী ও সবুজপত্র। তো প্রমোদ চৌধুরী তিনি আমাদের বাংলার গদ্য প্রবন্ধে কী করেন, তিনি বাংলা প্রাবন্ধিক গদ্যে কৃত্রিম যে সাধু ভাষা প্রচলিত ছিল তা বর্জন করে কথ্য বা চলিত ভাষাকে প্রাধান্য দেন। এছাড়াও তিনি বীরবল ছদ্মনামে এই চলিত কথ্য ভাষায় তিনি তীক্ষ্ণ যুক্তি, বুদ্ধিদীপ্ত হাস্যরসের সমন্বয়ে বীরবলের হালখাতা ও প্রবন্ধ সংগ্রহ নামে রচনা করেন। তাহলে আমরা প্রমোদ চৌধুরী যে দেখছি, তিনি কি করতেন, তিনি এতদিন যে প্রচলিত ছিল ভাষাটা তা ছিল অনেকটা সাধু ভাষা, মানে তা ছিল অনেকটা জটিল প্রকৃতির। এই ভাষাটা কি করে, আমরা যে ভাষায় কথা বলি সে ভাষায় ব্যবহার তিনি কি করেন, এই প্রবন্ধের রচনার সূচনা করেন। তিনি বলতেন, দেখো, ভাষাকে মানুষের মুখের কাছে আনিয়া খাড়া করিতে হইবে, মানুষকে ভাষার পিছনে দৌড়াইতে বাধ্য করা অনুচিত। মানে মানুষের যে মুখের ভাষাটা রয়েছে সেই ভাষায় প্রবন্ধ রচনা করে বা সেই ভাষাটা কি করতে হবে, মানুষের কাছে আনতে হবে। মানুষকে কি করতে হবে না, ভাষার পিছনে দৌড়াতে বাধ্য করতে হবে না। এটা তিনি কথা বলেন, তিনি প্রথম চৌধুরী বলেন সবুজপত্র গ্রন্থে। তাহলে আমরা বাংলার এই গদ্যের বিকাশের ধারাবাহিকতাকে যদি দেখি, তাহলে সূচনা ঘটে কার কথা থেকে, 1800 সালে ফোর্ট উইলিয়াম কলেজ এবং বিভিন্ন ব্যক্তিবর্গের হাত ধরে বাংলা গদ্যের পর্বের সূচনা ঘটে। আর আমাদের যুক্তিধারা কখন প্রবেশ ঘটে, 1815 সালে রাজা রামমোহন রায়ের তার যে প্রাবন্ধিক রচনার মাধ্যমে দিয়ে আমাদের এই গদ্যে যুক্তিধারা প্রবেশ ঘটে। তারপর আমাদের 1847 খ্রিস্টাব্দে আমাদের বাংলা কি হয়, জটিল ভাষা থেকে অনেকটা মুক্ত হয়ে ছন্দময় গদ্যের সূচনা ঘটে এবং পরবর্তী প্রমোদ চৌধুরী চলিত বীরবল ছদ্মনামে কি করতেন, গদ্য রচনা করতেন এবং তিনি বাংলা কি করেন, কথ্য ভাষার প্রচলন করে আধুনিকতার সূচনা ঘটান। তাহলে আমরা যদি এবার দেখি, তাহলে প্রধান প্রতিষ্ঠান এবং গুরুত্বপূর্ণ অবদান এবং তাদের সাহিত্য বা উদ্যোগের কথা, তাহলে আমরা প্রথমে দেখব ফোর্ট উইলিয়াম কলেজ। এর গুরুত্বপূর্ণ অবদান কি হবে, বাংলার গদ্যকে কি করে একটা প্রাতিষ্ঠানিক সূচনা ঘটায়। এর মধ্যে উল্লেখযোগ্য সাহিত্য যদি দেখি, তাহলে হবে রাজা প্রতাপাদিত্যের চরিত্র তথা ইতিহাস। তারপর রয়েছেন রাজা রামমোহন রায়। রাজা রামমোহনের গুরুত্ব কি হবে, তিনি কি করেন, যুক্তিভিত্তিক ও বিতর্ক গদ্যের সূচনা করেন। উল্লেখযোগ্য সাহিত্যের অন্তর্গত হবে বেদান্ত গ্রন্থ, গৌড়ীয় ব্যাকরণ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের গুরুত্বপূর্ণ অবদানে আছে সুষম ও ছন্দময় গদ্যরীতির সূচনা। আর উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে থাকবে বেতাল পঞ্চবিংশতি, সীতার বনবাস। তারপর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যে রয়েছেন, তার গুরুত্বপূর্ণ অবদান হলো আমাদের কি মননশীল ও ঔপন্যাসিক গদ্য রচনা। আর উল্লেখযোগ্য সাহিত্য আছে কমলাকান্তের দপ্তর, বঙ্গদর্শন, যেটি একটি পত্রিকা। প্রমোদ চৌধুরী তিনি কি করতেন, তিনি মার্জিত চলিত গদ্যরীতি প্রচলন করেন, মানে কথ্য ভাষা বা চলিত গদ্যরীতিতে তিনি প্রবন্ধ রচনার সূচনা করে। প্রমোদ চৌধুরীর উল্লেখযোগ্য সাহিত্য রয়েছে, দেখো, বীরবলের হালখাতা আর সবুজের পত্র। তিনি কি এগুলি কি নামে রচনা করতেন, তিনি বীরবল নামে রচনা করতেন, মানে এটি ছিল তার ছদ্মনাম। তাহলে এখান থেকে তোমাদের 2 মার্কসের প্রশ্ন আসতে পারে, যেমন যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দুটি সাহিত্যের নাম লেখো, বা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে দুটি সাহিত্যের নাম লেখো, বা প্রমোদ চৌধুরীর ছন্দ নাম দিয়ে তার দুটো তোমাদের সাহিত্য লিখতে বলতে পারে। তাহলে এটা আমাদের ডিএসসি বা মাইনর বাংলা বিষয়ের প্রথম ইউনিটের সম্পূর্ণ আলোচনা। আর তোমরা যদি এভাবে আমাদের কাছে অনলাইনে পড়তে চাও, তাহলে তোমরা কি মাল্টিডিসিপ্লিন কোর্সে 399 টাকাতে তোমরা কি পেয়ে যাবে, কোয়ালিটি নোট, অনলাইন ক্লাসেস এবং ফুল সেমিস্টার সাপোর্ট। আর তোমরা যদি মেজর স্টুডেন্ট হও, তোমরা 799 দিয়ে এই সমস্ত বিষয়ে তোমরা অ্যাক্সেস করতে পারবে। আর তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করে আমাদের কাছে অ্যাডমিশন নিয়ে নাও। যেহেতু অলরেডি অনেক ক্লাস এগিয়ে যাচ্ছে, তাহলে তোমরা যদি পিছিয়ে না পড়ো, তাহলে এই নম্বরে যোগাযোগ করে আজই অ্যাডমিশন নিয়ে নাও।